অজয় ভেবে নিয়েছিল যে ও বিয়ে করলে মধুকেই করবে। মধুর পরিবার এই বিয়ের জন্য রাজি ছিল, কিন্তু অজয়ের পরিবার শেষ দিন পর্যন্ত এই বিয়েতে রাজি ছিল না। তোর কি মনে হয় ওই শহরের মেয়েটা আমাদের গ্রামের রীতিনীতি আর গ্রামের খাবার তৈরি করতে পারবে? আমি এই কথা কিছুতেই মানতে পারছি না। তুই মিথ্যে কথা বলছিস আমাদের এই বিয়েতে রাজি করানোর জন্য। আর একটা কথা কান খুলে শুনে নে, তুই যদি আমার ছেলে না হতিস আমি এই বিয়েতে আসতামই না। ৭ পাকের সময় আমরা চলে আসবো তোকে আশীর্বাদ দেওয়ার জন্য। আমি অত কঠোর মনের মা নই যে তোকে আশীর্বাদও দেব না। তুই তোর ইচ্ছা মতো বিয়ে করে নে, আমরা পৌঁছে যাব। কিরে, এবার খুশি তো? যা, তুই আমাদের নিয়ে টেনশন নিস না, আমরা বিয়েতে সঠিক টাইমে পৌঁছে যাব। তুই যা, গিয়ে তোর বউয়ের সাথে বিয়ের প্রস্তুতি নে। আমাদের আশীর্বাদ তুই পেয়ে যাবি, ওটা নিয়ে ভাবতে হবে না। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ বাবা, আমি তোমাদের অপেক্ষা করব। এই ভেবে অজয় একটু স্বস্তি পেল যে ওর মা বাবা ওর বিয়েতে আসতে রাজি হয়ে গেল। বিয়ের দিন অজয় মধুকে নিয়ে বিয়ের মণ্ডপে বসে দেখল যে ওর মা বাবা ওই বিয়েতে চলে এসেছে। এরপর মধু অজয়ের মা বাবাকে প্রণাম করল, কিন্তু তখনও ওনাদের মুখ ভার ছিল। এরপর সব রীতিনীতি মেনেই অজয় আর মধুর বিয়ে সম্পন্ন হল। অজয়, তোর মামা মামি কাকা কাকি মাসি মেশো সবাই এই বিয়েতে এসেছে। আমরা তো সবাইকে চলে যেতে বলতে পারবো না, তাই ওরা 2 দিন তোর ওখানেই থাকবে আর তোর বউয়ের হাতে প্রথম রান্না খেয়েই যাবে। তোর কোনো আপত্তি নেই তো? হ্যাঁ হ্যাঁ মা, তুমি একদম চিন্তা করো না, আমার ফ্ল্যাটটা অনেক বড়, ওখানে সবাই থাকতে পারবে। তবে কাজ কর, বিয়ে তো শেষই, তাই সবাইকে বরং বাড়ি নিয়ে চল। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। অজয় মধুর বাবার সাথে এই ব্যাপারে কথা বলে, আর কিছুক্ষণের মধ্যেই গাড়ি করে সব আত্মীয়রা অজয়ের ফ্ল্যাটে পৌঁছে যায়। পরের 2 দিন সব আত্মীয়রা ওই ফ্ল্যাটেই থেকে যায়। বৌমা, সব আত্মীয় স্বজনরা এসে গেছে। তোমার প্রথম রান্না, তাই তোমাকে রীতি অনুসারে দেশি খাবারই বানাতে হবে, তাও আবার মাটির উনুনে। আমি জানি তুমি শহরে থাকো, শহরের রান্না খুব ভালো পারো, তাও গ্যাস উনুনে, কিন্তু আমাদের নিয়ম অনুসারে তোমাকে মাটির উনুনেই রান্না করতে হবে। আর এই কাজে আমি তোমাকে কোনো সাহায্যই করতে পারবো না। তুমি পারবে তো? হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, আমি সব বানিয়ে নেব। বিমলা, তুই তোর বৌমাকে তো উনুনে রান্না করতে বলে দিয়েছিস, কিন্তু কি মনে হয় শহরের বৌমা কি উনুনে রান্না করতে পারবে? তাও আবার গ্রামের মতো করে দেশি ঘি দিয়ে। দিদি, করাতে তো হবেই, নিয়ম বলে কথা। আমি তো সব বলে দিয়েছি, এবার দেখা যাক ও কি করে। এরপর মধু যখন রান্নাঘরের দিকে যেতে লাগলো, তখন অজয় ওর কাছে এলো। মধু, তুমি তৈরি তো? হ্যাঁ, আমি তৈরি আছি। শোনো না, একটা কথা বলছি, আমার সাথে ছাদে চলো, মাটির উনুন বানাতে হবে তো। ঠিক আছে, আমি তোমার সাথে যাচ্ছি। অজয়ের বাবা মা আর আত্মীয় স্বজনরা বসে বসে দেখছিল, আর মধু অজয়কে নিয়ে গিয়ে ছাদে একটা মাটির উনুন বানিয়ে ফেলল। এখন ছিল খাবার রান্নার পালা। মধু দেশি ঘি দিয়ে মাটির উনুনেই সবজি আর ডাল ভাত রান্না করল। বিমলা, খাবারের গন্ধটা কিন্তু দারুণ আসছে। হ্যাঁ, গন্ধ তো আসছে। আর আমি ছাদে গিয়ে দেখেছি ও মাটির উনুনে দেশীয় পদ্ধতিতেই সব রান্না করছে। আরে ভাই মদন, খাবার হতে আর কদ্দূর, সবাই যে জিজ্ঞেস করছে বৌমার হাতের দেশি খাবারটা কখন খেতে পাবো। বিমলা, তুমি একবার গিয়ে বৌমাকে জিজ্ঞেস করো তো, আর কতটুকু সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। মধু সব খাবার তৈরি করে ফেলেছিল। মা, আমি ভাবলাম যখন সব রান্নাই করলাম তখন একটু পায়েসও বানিয়ে নিই, কারণ মিষ্টি ছাড়া তো কোনো শুভ কাজ হয় না। আমি ঠিক করিনি মা। তখনই সেখানে বিমলার বড় যা আর ননদ চলে আসে। বৌমা তো খুব বুদ্ধিমতী, মাটির উনুনে সব রান্না করে ফেললো। পিসিমা, আমরা যখন ছোট ছিলাম তখন আমার দিদাকে মাঝে মাঝে মাটির উনুনে রান্না করতে দেখেছিলাম, আমি ওখান থেকেই সব শিখেছি। তাছাড়া আজকাল ফোনেই তো দেখে সবকিছু শেখা যায়। কি, ফোনে দেখে? ওটা কি করে? মা, আমরা ফোনে শুধু লিখে দিই যে আমরা এটা শিখতে চাই, আর ফোন আমাদের সেগুলো শিখিয়ে দেয়। তার সাথে উনুনের তৈরি খাবারের গুণাগুণও জানা যায়। ফোন থেকে আমরা সবকিছু জানতে পারি। আচ্ছা বৌমা, তাহলে বলো তো উনুনে রুটি করার গুণাগুণ কি, আমরাও শুনি। উনুনে তৈরি রুটির স্বাদের কথা আপনারা তো সবাই জানেন, কিন্তু এর গুণাগুণ অনেক। উনুনের তৈরি খাবার সুস্বাদু হওয়ার সাথে সাথে স্বাস্থ্যের জন্য উপকারী হয়। অল্প আঁচে রান্না হওয়ার জন্য খাবারের পুষ্টি নষ্ট হয় না, আর খাবার আরও পুষ্টিকর হয়ে ওঠে। আর মা, অনেকের এরকম ব্যাপার আছে যে খাবার ঠিক মতো হজম হয় না,
উনুনের খাবার হালকা হয়, তাই সেটা সহজেই হজম হয়। এই জন্য কখনো কখনো উনুনে তৈরি করা রুটি খাওয়া উচিত, কারণ এটা খুবই উপকারী। আমি তো এটা ভেবেই নিয়েছি, যখন ছাদে উনুন বানিয়ে নিয়েছি তো সপ্তাহে একদিন করে এই উনুনেই রান্না করব, যাতে আমাদের স্বাস্থ্যটাও ভালো থাকে। নিজের জ্ঞান আর নিজের ব্যবহার দিয়ে মধু কিছুক্ষণের মধ্যেই সবার মন জয় করে নিয়েছিল। মধুর হাতের তৈরি উনুনের রান্নার সবাই খুব প্রশংসা করলো, আর সবাই মধুর কথাও মনে রাখলো। শ্বশুরবাড়ির লোকেদের সাথে মধুর এই হাসি খুশি ব্যবহার দেখে মধুর শ্বশুর শাশুড়ি মধুকে মেনে নিল। দিদি, দেখো না, এই প্রশ্নটা বুঝতে পারছি না। কোনটা? এটা? আরে পাগলি, এটা তো সবচেয়ে সহজ। প্রথমে এই দুটোকে যোগ কর আর ওই দুটোকে পরে বিয়োগ করে দে। হ্যাঁ হ্যাঁ দিদি, তুমি তো কত সহজে বলে দিলে। আর আমি বেকার বেকার এটা নিয়ে পড়েছিলাম। কখনো কখনো এরকম বেকারভাবে মাথা না খাটিয়ে দৃষ্টিভঙ্গিটা বদলাতে হয়, বুঝলি? একদম ঠিক বলেছ দিদি। আচ্ছা, তুমি কলেজের ফর্মটা তুললে? না, আমি ওটা তুলব না। আমি অন্য কিছু ভেবেছি। হ্যাঁ, অন্য কিছু ভাবলে আমাকেও বলো। আমি এই গ্রামের কলেজে পড়তে চাই না। আমাদের গ্রামের কলেজে না আছে ভালো টিচার আর না আছে ভালো কোর্স। আমি তো শহরে গিয়ে পড়তে চাই। কি? তুমি শহরে যাবে? তোমার সাথে শহরে কে থাকবে? কেউ না, আমি তো একাই থেকে পড়বো ওখানে। কি? একা থাকতে পারবে? হ্যাঁ, এ আর এমন কি বড় ব্যাপার? আরে, উচ্চ মাধ্যমিকে এত ভালো নম্বর পেয়ে কি লাভ, যদি আমাকে গ্রামের কলেজেই পড়তে হয়? হ্যাঁ দিদি, এটা তো তুমি ঠিকই বললে, কিন্তু এই গ্রামের অবস্থা তো তুমি জানো। এখানে মেয়েদের স্কুলেই পাঠাতে চায় না, আর তুমি শহরে গিয়ে। ব্যাস, এই চিন্তাধারাটাই তো সমস্ত নষ্টের গোড়া। এটা ঠিকই বললে। সত্যি বলতে কি, আমারও শহরে গিয়ে পড়াটা খারাপ মনে হয় না, শুধু ওখানকার চাকচিক্যকে ভয় করে। চাকচিক্য মানে? দিদি, আমার এক বন্ধু বলছিল ওর এক মামার মেয়ে গ্রাম থেকে শহরে পড়তে গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে ও 1 নম্বরের বেয়াদব আর অহংকারী মেয়ে হয়ে গিয়েছিল। জানো, ও তো এখন সিগারেটও খায়। তাতে কি আছে, শহরের জীবনযাত্রা আলাদা, ওখানে গেলে মানুষ বদলেই যায়। না দিদি, তুমি কিন্তু শহরে গিয়ে একদম বদলাবে না। তুই এমন ভাবে বলছিস যেন আমি কালই যাচ্ছি। আরে, এখনো বাবাকে রাজি করাতে হবে, বুঝলি? চিন্তা করো না, আমরা দুজন মিলে বাবাকে ঠিক মানিয়ে নেব। সীমা আর মালা আপন বোন ছিল। সীমা ছোট ছিল আর মালা বড়। দুজনেই পড়াশোনায় খুব ভালো ছিল। মালা খুব ভালো নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করার পর এখন শহরে গিয়ে বিকম পড়তে চায়। ওর বাবা গোপালচন্দ্রের গ্রামে অনেক জমি ছিল। তার মালাকে শহরে পড়তে পাঠানোর সাধ্য থাকলেও তাকে রাজি করাটা অতটাও সহজ ছিল না। না মা, যা করবে এখানেই, আর ওখানে তুমি একা কি করে থাকবে? থাকতে পারবো বাবা, আমি খোঁজ খবর নিয়ে জেনেছি ওই কলেজে হোস্টেল আছে যেখানে স্টুডেন্টসরা থেকে পড়াশোনা করে। বাবা, ওখানে সব ভালো, ওখানে গেলে আমার জীবন বদলে যাবে। কিন্তু মা, তোমার মায়ের যে তোমাকে খুবই প্রয়োজন, আর এমনিতেও তো তুমি পড়াশোনায় খুবই ভালো, তাই আমার বিশ্বাস তুমি গ্রামে থেকেই সফল হবে। দরকার আছে বাবা, কারণ দিদি তো শহরে গিয়ে পড়তে চায়। তুমি দিদিকে যেতে দাও বাবা, আমি তো গ্রামে আছি মায়ের সাথে, তাই তুমি দিদিকে যেতে দাও বাবা। সীমার কথা শুনে গোপালচন্দ্র মালাকে শহরে পড়তে পাঠাতে রাজি হয়ে যান। মালা শহরের এক নামী কলেজে অ্যাডমিশন নিয়ে হোস্টেলে থেকে পড়তে লাগলো। ও গ্রাম থেকে শহরে এসেছিল নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য, কিন্তু ধীরে ধীরে তার জীবনের অন্যান্য প্রয়োজনগুলো তার কাছে জরুরি হয়ে উঠল। সীমার ভয়ই সত্যি হলো, মালা শহরে গিয়ে পাল্টে যেতে লাগলো। মালা, রেডি হয়ে থাকিস, হস্টেলের বার্ডেন ঘুমালেই আমরা বেরোবো কিন্তু। আচ্ছা ঠিক আছে রে, কিন্তু কাল তো এক্সাম আছে। আরে তোর ড্রামাটা বন্ধ কর তো, এক্সামস তো আসবে যাবে, বাট ওরকম ডিস্কো পার্টির মজা কি আর পাবি? হ্যাঁ ঠিকই বলছিস, চল যাবো তবে। বন্ধুদের সাথে ঘোরাফেরা, পার্টি করা, এখন এসবই মালার পছন্দ ছিল। এই জন্য ওর পড়াশোনায় কোনো মনোযোগ ছিল না, তাই ওর নম্বরও আস্তে আস্তে কমতে লাগলো। দিদি, আমি ইন্টারনেটে তোমার মার্কশিট দেখলাম, নাম্বার তো খুব কম। হ্যাঁ, তাতে কি হয়েছে, নেক্সট সেমিস্টারে আমি এটা কভার করে নেব। আচ্ছা, তুই বাবাকে বলিসনি তো? না দিদি, এখনো বলিনি, কিন্তু জিজ্ঞেস করলে তো বলতেই হবে। তখন? না না, তোরও সবকিছু বলতে হবে না। আমি যখন ছুটিতে বাড়িতে আসবো আমি সব সামনে নেব, তুই শুধু তোর মুখটা বন্ধ রাখবি। ঠিক আছে, চল রাখছি, আমার একটা বন্ধু ডাকছে আমাকে। দিদি, এইসব তো ঠিক নয়, তুমি শহরে পড়তে গেছো নাকি এইসব করতে? সত্যি তুই একটা গেও ভূতি, এইসব শহরে থাকার রীতি রেওয়াজ, বুঝলি? আর যদি বন্ধুদের সাথে একটু ড্রিঙ্ক করেই থাকি তবে এতে ভুলের কি আছে?
না দিদি, যেটা ভুল সেটা ভুলই। তুমি বাড়ি ফিরে এসো। আর তোমার কলেজও তো প্রায় শেষ। তুই পাগল নাকি রে? আমি আর গ্রামে কখনোই ফিরবো না। তুমি ওখানে থেকে করবেটা কি? তোমার মার্কসও তো অত ভালো নয় যে তুমি একটা চাকরি পাবে। আরে সীমা, আমি শহরে এসে বুঝতে পারলাম এসব পড়াশোনা করে লাইফে কিচ্ছু করতে পারবো না। তাই আমি কায়দা করে আমার লাইফ সেট করে নিয়েছি, বুঝলি? মানে দেখ, আমার কলেজে একটা ছেলে আছে রাজীব। ও আমার পেছনে পুরো পাগল। এবার এই বড়লোক বাবার ছেলেটাকে বিয়ে করতে পারলেই আমার পুরো লাইফ সেট। কি এইসব ভেবে তো তুমি শহরে যাওনি? তুমি তো তোমার ভবিষ্যৎ গড়তে গিয়েছিলে। আর এমনিতেও বাবা এই বিয়েতে রাজি হবে না। না মানলে না মানবে, রাজীব তো আমার যে কোনো অবস্থাতেই বিয়ে করতে রাজি। আর কেরিয়ার, বড়লোক বাড়িতে বিয়ে হলে কেরিয়ার নিয়ে আর কে ভাবে? আমি তো বলছি এবার তুই নিজের বুদ্ধির পরিচয় দে। শোন, ওইসব গ্রামে থেকে তোর কিচ্ছু হবে না। চলে আয় আমার সাথে শহরে, তোর পুরো লাইফ সেট করে দেব। না দিদি, তোমাকে অনেক শুভেচ্ছা রইল। আমি গ্রামেই খুশি। এরপর মালা তার পরিবারের বিরুদ্ধে গিয়ে শহরে বিয়ে করে ফেলল। তার স্বামী রাজীব তার বাবার ব্যবসা সামলাত। এক ধনী পরিবারের বউ হওয়ার পর মালা আর ফিরে তাকায়নি। এমনকি সে কাউকে তার বাবা মা এবং বোনের ব্যাপারেও জানায়নি। ও চাইতো না যে গ্রামে থাকা তার পরিবারের ব্যাপারে কেউ জানুক, আর এই ব্যাপারটা নিয়ে তার রেপুটেশন খারাপ হোক। আর অন্যদিকে সীমা গ্রামে থেকে শুধু তার পড়াশোনাটাই শেষ করল না, বরং সে তার নিজের সাথে সাথে তার গ্রামের ভবিষ্যৎ উজ্জ্বল করার চেষ্টা করতে লাগল। সে গরিব বাচ্চাদের পড়ানোর সাথে সাথে কৃষকদের কৃষি বীমা যোজনা আর কৃষি বিজ্ঞানের উন্নতির ব্যাপারেও বলতে লাগল। মা সীমা, তোমার জন্য তো আমাদের গ্রামের চেহারাটাই বদলে গেল। সত্যি গোপালচন্দ্রবাবু, আপনার মেয়ে সাক্ষাৎ সরস্বতী। কিন্তু সীমাকে আশীর্বাদ করার সময় ওর বাবা গোপালচন্দ্রের চোখে জল ছিল। সীমা তার বাবার মনের কথাটা বুঝতে পারল। তিনি সীমার ব্যাপারে তো খুশি ছিলেন, কিন্তু মালার চিন্তায় দুঃখিত ছিলেন। সীমারও মালার কথা মনে পড়ত, কিন্তু সে কোথায় আছে আর কিভাবে আছে সেটা সে জানত না। এইভাবেই দিন কেটে যেতে লাগলো, আর সীমা তার পড়াশোনা চালিয়ে যেতে লাগলো আর প্রতিযোগিতার জন্য প্রস্তুত হতে লাগলো। আর অন্যদিকে মালার জীবনে ঝড় নেমে এলো। রাজীব, এত টেনশন করছো কেন? পয়সার ব্যবস্থা তো কোনো না কোনো জায়গা থেকে হয়েই যাবে। কি করে হবে? কিভাবে হবে? আমার কোম্পানি যে ডুবতে বসলো, আর তুমি কিনা আমায় মিথ্যে আশা দিচ্ছ। আমারই ভুল ছিল যে তোমায় বিয়ে করলাম। বাবার কথা শুনলে আজ এমন হতো না। কি বললে তুমি? আমি কি করেছি? তোমার কিছু না করাটাই যে আমার জীবনের সবথেকে বড় সমস্যা। মন্ত্রীর মেয়ের সম্বন্ধ এসেছিল আমার জন্যে, কিন্তু আমার কপালে তো তোমাকে পোষাটাই লেখা ছিল। মালা, তৈরি হয়ে নাও, এক্ষুনি বেরোতে হবে। কিন্তু কোথায়? আমি জানতে পারলাম যে আমাদের ব্যাংকে নতুন ম্যানেজার জয়েন করেছে। শুনলাম লেডিস, তাই তুমি কথা বললে উনি মানবেন। এবার যে করেই হোক তোমাকে লোনটা মাফ করাতেই হবে। রাজীব আর মালা ব্যাংকে পৌঁছলো। ওরা খুব কষ্ট করে ব্যাংক ম্যানেজারের অ্যাপয়েন্টমেন্ট পেল। ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বলার জন্য রাজীব মালাকে একাই পাঠালো, কিন্তু ম্যানেজারকে দেখেই ওর চোখ ছানা বড়া হয়ে গেল। সীমা, তুই? ব্যাংকের নতুন ম্যানেজার আর কেউ নয়, ওর ছোট বোন সীমা ছিল। এত বছর বাদে আজ দুই বোন একে অপরের সামনে থাকলেও তাদের মধ্যে সব বদলে গিয়েছিল। সীমা লেখাপড়া করে ব্যাংক ম্যানেজার হয়েছিল, আর মালা ছিল ওই ব্যাংকের ঋণ গ্রহীতা। সীমা মালাকে দেখা মাত্রই তার চেয়ার থেকে উঠে তাকে জড়িয়ে ধরল। এই দেখে মালার অহংকার তার চোখের জল হয়ে ঝরতে লাগল, যদিও সে চাইলেও ওটা করতে পারেনি যেটা রাজীব তাকে বলেছিল। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।